বন্ধুরা, সবাইকে স্বাগতম। তো আজকে আমরা স্টার্ট করব ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই অধ্যায়ের তৃতীয় লেকচার। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আয়তনিক বিশ্লেষণের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। অ্যাকচুয়ালি আয়তনিক বিশ্লেষণটা কি? ল্যাবরেটরির মধ্যে কোনো একটা সলিউশন তৈরি করা, প্রমাণ দ্রবণ তৈরি করা, হ্যাঁ, টাইট্রেশন করা, এই সবগুলাই মূলত কার আন্ডারে রয়েছে? আয়তনিক বিশ্লেষণের আন্ডারে রয়েছে। ঠিক আছে। আর এই যে একটা ওয়ার্ড উচ্চারণ করলাম টাইট্রেশন, এটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো, ক্লাস দিব, আলোচনা করব। সো এটা নিয়ে যত কনফিউশন আমরা ফার্স্ট ইয়ারে যারা রয়েছে, প্রথম বর্ষে একদম নিউ কামার যারা, তাদের জন্য এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি আয়তনিক বিশ্লেষণের কাজে আয়তনিক বিশ্লেষণের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। ঠিক আছে। আয়তনিক বিশ্লেষণের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি থেকে আসলে এমসিকিউ, সৃজনশীল কোশ্চেন দুইটাই আসতে পারে। আমরা আসলে এই আলোচনা শেষে দেখব সৃজনশীল কোশ্চেন টাইপ, যে কিভাবে এখান থেকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আগে আমরা আলোচনা শুরু করি। তো আয়তনিক বিশ্লেষণের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে প্রথমেই থাকবে, এক নম্বরে থাকবে হচ্ছে গিয়ে মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার, এটাকে বলা হয় মেজারিং সিলিন্ডার অথবা মাপন সিলিন্ডার। ঠিক আছে। তো এটা একটা ভিউ দিয়ে দিচ্ছি আমি, যে দেখতে কেমন হয়। বেসিক্যালি মেজারিং সিলিন্ডার দেখতে এরকম হয়। দেখতে এরকম হয় মেজারিং সিলিন্ডারটা। দেখতে এরকম হয়। আর তোমাদের পরীক্ষায় ফিগার রাখতে হবে না, কিন্তু এটাকে চিনে রাখতে হবে, যে দেখার সাথে সাথে তুমি যেন চিনতে পারো যে এটা হচ্ছে একটা মেজারিং সিলিন্ডার। বিষয়টা বুঝতে পেরেছি? কারণ পরীক্ষা যখন কোশ্চেন হয় তখন কিন্তু যন্ত্রপাতির নাম থাকে না, যন্ত্রপাতির ফিগার থাকে। ওই চেহারা দেখে বা চিত্র দেখে বুঝতে হবে যে আসলে কোনটা কোন যন্ত্র। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে কি মেজারিং সিলিন্ডার। এখন আমরা এটা ডিটেইলে চলে যাই, যে বিষয়টা কি। দেখো, এটা হচ্ছে একটা কাঁচ নির্মিত সিলিন্ডার, যার কি রয়েছে? তলটা চ্যাপ্টা রয়েছে, তাই না? তাহলে কি বলতে হবে? যে একটি সরু নল বিশেষ কাঁচ নির্মিত একটি সিলিন্ডার, যার তল চ্যাপ্টা। চ্যাপ্টা হওয়ার কারণে সেটা কি হচ্ছে? এভাবে দাঁড়িয়ে থাকতে পারছে। এটা হচ্ছে মেজারিং সিলিন্ডারের প্রথম পরিচয়। এটি কাঁচ নির্মিত সরু নল বিশিষ্ট একটি সিলিন্ডার। একটি কাঁচ নির্মিত সরু নল বিশিষ্ট একটি সিলিন্ডার, যার তল চ্যাপ্টা। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা মেজারিং সিলিন্ডারের। ঠিক আছে। পরবর্তীতে এই সিলিন্ডারটা, এটি 5 ml, 50 ml, 100 ml, 500 ml, 1000 ml, ঠিক আছে, ইত্যাদি আয়তনের হয়ে থাকে। ঠিক আছে। এটি 5 ml, 50 ml, 100 ml, 500 ml, 1000 ml ইত্যাদি আয়তনের হয়ে থাকে। ঠিক আছে। পরবর্তীতে এই মেজারিং সিলিন্ডারের কাজটা আসলে কি? এটা হচ্ছে গিয়ে যে কোনো ঘনমাত্রা তরলকে পরিমাপ করার কাজে এটি ব্যবহৃত হয়। মানে এটা দিয়ে আমরা এনি কাইন্ড অফ ঘনমাত্রা তরলকে মাপতে পারবো, ঠিক আছে, বা স্থানান্তর করতে পারবো। ঠিক আছে। তাহলে যে কোনো ঘনমাত্রার তরলকে পরিমাপ করার কাজে এটি ব্যবহৃত হয়। ঠিক আছে। যে কোনো ঘনমাত্রার তরলকে পরিমাপ করার কাজে আমরা এই মেজারিং সিলিন্ডারকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। এখন এইটার আরেকটা কাজ আছে, এই মেজারিং সিলিন্ডারের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি
এটার সাইজ বড় হওয়ার সাথে সাথে মনে করো যে এটা যখন একটা 5 ml এর সিলিন্ডার যতটুকু সাইজ হবে একটা 1000 ml এর সিলিন্ডার কিন্তু অতটুকু সাইজ হবে না, তাই না? ওটা কিন্তু সাইজে কি হবে, বড় হবে। আর যখন এই বড় হবে তখন কিন্তু কি তোমাকে ওটা ধরে কাজ করতে অসুবিধা হবে। দেখা যাবে কি তুমি ঢালতে গেলে 2-1 ফোঁটা বাইরেও পড়ে যাচ্ছে, সাইজ বড় হওয়ার জন্য ধরতে অসুবিধা হচ্ছে, ফলে কি কাজটারও সমস্যা হচ্ছে। সেজন্য মনে রাখতে হবে যে এর আকার বড় হওয়ার সাথে এটি দ্বারা কাজ করার বা পরিমাপ করার সূক্ষ্মতা কমে যায়। আর বেসিক্যালি এই মেজারিং সিলিন্ডার দিয়ে কিন্তু অতি সূক্ষ্ম পরিমাপ করা যাবে না। রাফ যেগুলো আছে মানে যেখানে এক্সাক্ট কোনো পরিমাপের দরকার নাই সেগুলাই কি করা যায়, পরিমাপ করা যায়। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে এর আকার বড় হওয়ার সাথে এটি দ্বারা পরিমাপ করার সূক্ষ্মতা কমে যায়। এর আকার বড় হওয়ার সাথে এটি দ্বারা পরিমাপ করার সূক্ষ্মতা কমে যায়। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে মেজারিং সিলিন্ডার সম্পর্কিত বেসিক ইনফরমেশন। এখানে আমরা জেনে গেলাম মেজারিং সিলিন্ডারটা দেখতে কেমন হয় এবং তার মেইন কাজটা আসলে কি, এটা দিয়ে তোমরা কি কাজ করতে পারবা। এই কাজটা কিন্তু এমসিকিউতে আসে। ঠিক আছে, আর এখান থেকে কোশ্চেন কিভাবে হবে সেটা আমরা এই আয়তনিক বিশ্লেষণের যে যন্ত্রপাতি ক্লাস শেষে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এইগুলো 1 নাম্বার মেজারিং সিলিন্ডার। আমাদের পরবর্তী যে যন্ত্র আমরা সেটা চলে যাব। আমাদের পরবর্তী যন্ত্র হচ্ছে গিয়ে 2 নাম্বার মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক অথবা ভলিউমেট্রিক ফ্লাস্ক। ঠিক আছে, মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক অথবা ভলিউমেট্রিক ফ্লাস্ক, এটা হচ্ছে কি আমাদের পরবর্তী যন্ত্র। তাহলে এই যন্ত্রটা দেখতে কেমন হচ্ছে আমরা এটা ফিগারে চলে যাই। এটা দেখতে মূলত এরকম হয়। এটি কাঁচ নির্মিত একটি ফ্লাস্ক যার উপরের অংশ সরু, নিচের অংশ চওড়া এবং তল হচ্ছে গিয়ে চ্যাপ্টা। ঠিক আছে, সো এটাকে দেখে বুঝতে হবে এটা হচ্ছে একটা মেজারিং ফ্লাস্ক। তাহলে আমরা এটা ডিটেইলে চলে যাই। এটি কাঁচ নির্মিত একটি ফ্লাস্ক যার উপরের অংশ সরু, নিচের অংশ চওড়া এবং তল চ্যাপ্টা। তাহলে এটি কাঁচ নির্মিত একটি ফ্লাস্ক যার উপরের অংশ সরু, নিচের অংশ চওড়া এবং তল হচ্ছে গিয়ে চ্যাপ্টা। এবং খেয়াল করে দেখো মেজারিং সিলিন্ডার যেমন ছিল, সাপোজ ধরো একটা 50 ml এর সিলিন্ডার দিয়ে কিন্তু আমরা 5 ml, 10 ml, 15 ml সবই কিন্তু পরিমাপ করতে পারতাম, তাই না? মানে 50 নিচে যেগুলো ছিল সবই কিন্তু পরিমাপ করা যেত, কারণ তুমি একটু আগে দেখেছো যে মেজারিং সিলিন্ডারটা কি আছে, স্কেল দিয়ে দাগ কাটা আছে। বাট মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্কে দেখছো এক জায়গায় গোল দাগ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এর আয়তনটা নির্দিষ্ট। যদি একটা মেজারিং ফ্লাস্ক 50 ml এর হয় তাহলে ওটা দিয়ে তুমি 1 and 1 50 ml মাপতে পারবে, এর থেকে বেশি তুমি মাপতে পারবে না, কমও মাপতে পারবে না। ঠিক আছে, তাহলে পরবর্তী যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এর সরু নলের যে কোনো এক জায়গায় গোল দাগ দিয়ে এর
আয়তনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে এর সরুনলের যে কোনো এক জায়গায় গোল দাগ দিয়ে এর আয়তনটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে এটি ছোট আয়তন না, একটু বড় সড় আয়তন, হ্যাঁ, সেটা হচ্ছে 50 ml, 100 ml, 250 ml, 500 ml, 1000 ml ইত্যাদি আয়তনের হয়ে থাকে, ইত্যাদি আয়তনের হয়ে থাকে, ঠিক আছে। তুমি কিছু কিছু বইতে দেখবা এমএল এর পরিবর্তে সেন্টিমিটার কিউব এই ওয়ার্ডটাও ইউজ করেছে, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এটি 50 ml, 100 ml, 250 ml, 500 ml, 1000 ml ইত্যাদি আয়তনের হয়ে থাকে, সেটা হচ্ছে কি মেজারিং ফ্লাস্ক, ঠিক আছে। তারপরে যেটা বিষয় যে এর গায়ে, ঠিক আছে, এর গায়ে লেখা থাকে টিসি, টিসি মানে টু কন্টেইন, কি টু কন্টেইন, এর গায়ে টিসি এর মানে হচ্ছে কি টু কন্টেইন লেখা থাকে, ঠিক আছে। এর গায়ে টিসি বা টু কন্টেইন লেখা থাকে। পরবর্তীতে এই মেজারিং ফ্লাস্কের কাজটা আসলে কি, সেটা হচ্ছে কি তোমার যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার কাজে এটি ব্যবহৃত হয়, যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার কাজে এটি ব্যবহৃত হয়, ঠিক আছে। আমি এই কাজগুলোকে ডাবল ডাবল কেন বলতেছি, এটা একটা এমসিকিউ, যে প্রমাণ দ্রবণ তৈরি করার কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার কাজে এটি ব্যবহৃত হয়, ঠিক আছে। যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ মানে কি, যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে সেটা হচ্ছে গিয়ে প্রমাণ দ্রবণ। তাহলে যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার কাজে বেসিক্যালি এই মেজারিং ফ্লাস্ক বা ভলিউমেট্রিক ফ্লাস্ক ব্যবহৃত হয়, ঠিক আছে। তার আশা করি মেজারিং ফ্লাস্কটা বুঝতে পেরেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে গিয়ে বুরেট। তাহলে আমরা দেখবো এবার বুরেট। আগে বুলেটের ফিগারটা দেখে নেই, বুলেটটা দেখতে কেমন হয়। ঠিক আছে, দেখতে এরকম হয় বুলেট, চিনে রাখো, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের সেকেন্ড পার্টও কিন্তু কাজে লাগবে। এখন অনেক সময় পরীক্ষা আসে যে বুলেট কি, মানে বুলেটের সংজ্ঞায় পরীক্ষা আসে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বুলেট হলো সমান ব্যাস বিশিষ্ট মোটা কাঁচনল দ্বারা নির্মিত একটি যন্ত্র, ঠিক আছে, এটা হচ্ছে কি বুলেট। তাহলে আমরা আলোচনা যাচ্ছি, বুলেট হলো সমান ব্যাস বিশিষ্ট মোটা কাঁচনল দ্বারা নির্মিত একটি যন্ত্র, ঠিক আছে। বুলেট হলো সমান ব্যাস বিশিষ্ট মোটা কাঁচনল দ্বারা নির্মিত একটি যন্ত্র, একে আমরা বেসিক্যালি বলি হচ্ছে গিয়ে বুলেট, ঠিক আছে। তার পরবর্তী যে ব্যাপার বুলেট সম্পর্কে সেটা যার আগে বলে দিচ্ছি, পরীক্ষায় যদি সংজ্ঞা আসে বুলেট কি, তাহলে এটা লিখে দিলেই যথেষ্ট, ঠিক আছে। পরবর্তী আলোচনা হচ্ছে গিয়ে যে এই বুলেটটা আমরা একটু আগে যন্ত্রপাতিগুলো দেখলাম, ওগুলো কিন্তু অনেকগুলো আয়তনের হয়ে থাকছে, তাই না। বাট বুলেট এমন একটা যন্ত্র যাকে কেমিস্ট্রির ল্যাবরেটরি ভাষায় বলা হয় অ্যাপারেটাস। আমরা যেগুলো শিখতেছি সবই কিন্তু অ্যাপারেটাস, ঠিক আছে। ল্যাবরেটরি ভাষায় এগুলোকে বলা হয় অ্যাপারেটাস।
তো যাই হোক, এই বুলেটটা অনলি দুইটা আয়তনের হয়, একটা হচ্ছে 25 ml, একটা হচ্ছে গিয়ে 50 ml। ঠিক আছে, এটি 25 ml বা 50 ml আয়তনের হয়ে থাকে। ঠিক আছে, এটি 25 ml বা 50 ml এই দুটো আয়তনেরই হয়ে থাকে। তারপরে হচ্ছে গিয়ে এই যে চাবির মধ্যে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ না এখানে, এই চাবিটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্টপ কক। কর্ক না, কক। অ্যাকচুয়ালি এটা যখন তুমি ঘোরালে বুলেট থেকে ফোটায় ফোটায় সলিউশন পড়বে, আবার ঘোরানো বন্ধ করে দিবা, তাহলে বুলেট থেকে ফোটায় ফোটায় সলিউশন পড়া বন্ধ হয়ে যাবে। তার মানে বুলেট থেকে এই যে দ্রবণ পড়ছে বা দ্রবণের পতন হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করছে কে? স্টপ কক। তার মানে আমরা বলতে পারি যে স্টপ কক দ্বারা বুলেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, তাহলে লিখতে পারি যে স্টপ কক দ্বারা বুলেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে, স্টপ কক দ্বারা বুলেট থেকে দ্রবণের পতন বেসিক্যালি নিয়ন্ত্রণ করা হয়। বোঝা গেল? আমরা কিন্তু এখনো বুলেটের কাজটা বলি নাই। ঠিক আছে, সো আমরা এখন বুলেটের কাজে আসি, সেটা হচ্ছে গিয়ে তোমার টাইট্রেশন। এই শব্দটা কিন্তু আমি প্রথমে কয়েকবার উচ্চারণ করেছি। টাইট্রেশন সম্বন্ধে ডিটেইল আমরা জানবো পরে। সো একটা কথা আগেই বলে দিই যে টাইট্রেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুইটা দ্রবণ ব্যবহার করা হয়। সেই দুটা দ্রবণের মধ্যে একটা হচ্ছে গিয়ে জানা ঘনমাত্রার দ্রবণ, আর আরেকটা হচ্ছে গিয়ে অজানা ঘনমাত্রার দ্রবণ। সো টাইট্রেশনের ক্ষেত্রে এই জানা বা অজানা ঘনমাত্রার দ্রবণের যে কোনো একটিকে বুলেটে নেওয়া হয়। অর্থাৎ বুলেটের কাজ হচ্ছে গিয়ে দ্রবণটাকে বেসিক্যালি ধারণ করা। ঠিক আছে, তাহলে বলতে পারি যে টাইট্রেশনের ক্ষেত্রে জানা বা অজানা ঘনমাত্রার দ্রবণের যে কোনো একটিকে বুলেটে নেওয়া হয়। টাইট্রেশনের ক্ষেত্রে জানা বা অজানা ঘনমাত্রার দ্রবণের যে কোনো একটিকে বুলেটে নেওয়া হয়। তার মানে বুলেটের কাজ হচ্ছে এটা, জানা বা অজানা ঘনমাত্রার দ্রবণের যে কোনো একটাকে নিয়ে কি করা? টাইট্রেশন করা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে বুলেট। তো আমরা আজকে মূলত শিখলাম তিনটা যন্ত্রপাতি। একটা হচ্ছে গিয়ে মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার, দেন শিখলাম হচ্ছে গিয়ে আয়তনিক ফ্লাস্ক, দেন শিখলাম হচ্ছে গিয়ে বুলেট। বাকি যন্ত্রপাতিগুলো আমরা শিখবো পরবর্তী পার্টে, এবং সেদিনই আমি ক্লিয়ার করে দিব যে এই চ্যাপ্টার থেকে কি ধরনের সৃজনশীল কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।